Today we shall discuss about limitation of valence bond theory. আজ আমরা আলোচনা করব ভ্যালেন্স বন্ড থিওরির লিমিটেশন নিয়ে। ভ্যালেন্স বন্ড থিওরি বিভিন্ন জায়গায় কার্যকর হলেও এর বিশেষ কিছু কিছু জায়গায় এর অনেক লিমিটেশন রয়ে গেছে। আজকে আমরা সেই লিমিটেশনগুলোকেই আলোচনা করব। চলো, প্রথম লিমিটেশনটা বলছে দ্য থিওরি ডাজ নট এক্সপ্লেন the color and spectra of complexes। কি ভ্যালেন্স বন্ড থিওরি এক্সপ্লেন করতে পারে না কালার অ্যান্ড স্পেকট্রা অফ কমপ্লেক্সের কালার এবং স্পেকট্রাকে। কিভাবে? চলো একটা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি। এক্সাম্পল, লেট দেয়ার আর 3 কোঅর্ডিনেশন কম্পাউন্ড। দেখো এখানে আমরা 3টে কোঅর্ডিনেশন কম্পাউন্ড নিয়ে নিচ্ছি, M2+A, M2+B and M2+C। Here M2+ is the central metal ion। এখানে এই M2+ গুলো হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন অ্যান্ড ABC, এই ABC এই তিনটে হচ্ছে লিগ্যান্ড। ABC আর লিগ্যান্ড। We get 3 different spectra for these 3 complexes। এই কম্পাউন্ডটার জন্য আমরা একটা আলাদা স্পেকট্রা পাই, এটার জন্য আমরা একটা আলাদা স্পেকট্রা পাই এবং এটার জন্য আমরা একটা আলাদা স্পেকট্রা পাই। কিন্তু according to VBT, these all complexes have same absorption spectra, which is a contradiction। কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী কি এই তিনটে কম্পাউন্ডের যে স্পেকট্রা সেটা সেম হয়, কিন্তু সেটা হয় না। আমরা কি হয়, আমরা আলাদা আলাদা তিনটে স্পেকট্রা পাই। সো ইট ইজ আ কন্ট্রাডিকশান অ্যান্ড ইট ইজ আ লিমিটেশান অফ ভিভিটি। সো এটা একটা ভ্যালেন্স বন্ড থিওরির লিমিটেশান। ভ্যালেন্স বন্ড থিওরির সাহায্যে কি করতে পারি না, আমরা কোনো কমপ্লেক্সের কালার আর স্পেকট্রার ব্যাখ্যা দিতে পারি না। নেক্সট হচ্ছে ভিভিটি শোজ দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। ভ্যালেন্স বন্ড থিওরি কি করে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস শো করে। ফ্রম দিস, এটা থেকে দ্য ম্যাগনেটিক মোমেন্ট ক্যান বি ক্যালকুলেটেড। আমরা ম্যাগনেটিক মোমেন্টকে ক্যালকুলেট করতে পারবো। হাউএভার ইট ডাজ নট এক্সপ্লেন হোয়াই দ্য ম্যাগনেটিক মোমেন্ট ভ্যারিজ উইথ টেম্পারেচার। যদিও ইট ডাজ নট এক্সপ্লেন, এটা ব্যাখ্যা করতে পারে না হোয়াই, কেন দ্য ম্যাগনেটিক মোমেন্ট ভ্যারিজ উইথ টেম্পারেচার, ম্যাগনেটিক মোমেন্ট টেম্পারেচারের সাথে ভ্যারি করছে। তারপর এটা আরেকবার ভালো করে দেখে নাও কি বলতে চাইছে। ভিভিটি শোজ দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। ভ্যালেন্স বন্ড থিওরি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনসটা কিন্তু দেখায় যে কোন কম্পাউন্ডের শেষে বা কটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে সেগুলো। ফ্রম দিস দ্য ম্যাগনেটিক মোমেন্ট ক্যান বি ক্যালকুলেটেড। আমরা ওইগুলো থেকে মানে আনপেয়ার্ড ইলেকট্রন থেকে আমরা ম্যাগনেটিক মোমেন্ট বার করতে পারি। হাউএভার, যদিও ইট ডাজ নট এক্সপ্লেন, এটা ব্যাখ্যা করতে পারে না হোয়াই দ্য ম্যাগনেটিক মোমেন্ট ভ্যারিজ উইথ টেম্পারেচার, কেন ম্যাগনেটিক মোমেন্ট টেম্পারেচারের সাথে ভ্যারি করে। নেক্সট চলো পড়ি। It cannot explain why different hybridization occur in a same metal ion। এটাও ব্যাখ্যা করতে পারে না যে কেন আলাদা আলাদা হাইব্রিডাইজেশন ঘটে একই মেটাল আয়নের ক্ষেত্রে। এবার এটা এক্সপ্লেন করে দেখে নিই। এখানে দুটো কম্পাউন্ড নেওয়া হয়েছে, Fe(H2O6+2) অ্যান্ড FeCN6-4। এবার এখানে বলেছে, এখানে দেখো এখানে সেন্ট্রাল মেটাল আয়ন হচ্ছে Fe2+, অ্যান্ড এখানেও তাই সেন্ট্রাল মেটাল আয়ন Fe2+। এবার হাইব্রিডাইজেশন এর ক্ষেত্রে sp3d2 অ্যান্ড এর ক্ষেত্রেও d2sp3। এর হাইব্রিডাইজেশন d2sp3 অ্যান্ড এর sp3d2 উভয়ই অক্টাহেড্রাল স্ট্রাকচার। বাট Fe(H2O6) এর ক্ষেত্রে it has outer d orbital and for FeCN6 it has inner d orbital। বুঝতে পারছো, এটার ক্ষেত্রে কি হচ্ছে, আউটার ডি অরবিটাল হচ্ছে, এটার ক্ষেত্রে ইনার ডি অরবিটাল হচ্ছে। সো হেয়ার ভিভিটি ক্যান নট এক্সপ্লেন হোয়াই Fe2+ ইউজ ডি অরবিটাল, আউটার ডি অরবিটাল। এখানে কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি ব্যাখ্যা করতে পারে না কেন Fe2+ আউটার ডি অরবিটাল ব্যবহার করে। বুঝতে পারছো, ইট ক্যান নট এক্সপ্লেন হোয়াই ডিফারেন্ট হাইব্রিডাইজেশন অকার ইন এ সেম মেটাল আয়ন। সো এখানে কিন্তু মেটাল আয়ন দুটো সেম বাট different hybridization. Here it used outer d orbital and here it used
inner d orbital and VBT cannot differentiate this, cannot explain this. Now we can study about stability of Cu2 complex cannot be explained by VBT, মানে Cu2 কমপ্লেক্সের স্টেবিলিটি ভিবিটি দ্বারা ব্যাখ্যা করা যায় না। কিভাবে চলো দেখি। এক্সাম্পল, লেট আস টেক cobalt 2+ and cobalt 3+. It used D7 orbital, coordination number 6, octahedral structure. কোবাল্ট 2+ থেকে অক্সিডেশনের মাধ্যমে কোবাল্ট 3+ হয়েছে। সো কোবাল্ট 2+ এর এখানে দেখো 3D অরবিটালের ক্ষেত্রে প্রথমে দুটো ইলেকট্রন প্রবেশ করেছে, তারপর দুটো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা 4s 4p 4d ফাঁকা। তারপরে কি হয়েছে, এখান থেকে এই ইলেকট্রনটা জাম্প করেছে এই সেলে, অ্যান্ড এখান থেকে ইলেকট্রনটা জাম্প করেছে 4dতে, এবং সেখান থেকে দেখো এখানে এসছে, এখানে ডাবল, এখানে ডাবল, এখানে ডাবল, এই দুটো ফাঁকা, এবং আবার এখানে 4dতে। বুঝতে পারছো? অ্যাকর্ডিং টু ভিবিটি দিস ইজ পসিবল, ভিবিটি থিওরি অনুযায়ী কিন্তু এটা পসিবল, অ্যান্ড দাস, এবং এইভাবেই CO2 ট্রান্সফর্ম ইন্টু CO3+ বাই ডিরেক্ট ট্রান্সফার বাই ইলেকট্রন। হ্যাঁ, মানে কি, এখান থেকে যে ইলেকট্রনটা এই শেষে প্রবেশ করছে জাম্প করে, তার ফলে কি হচ্ছে, CO2+ থেকে অক্সিডেশনের মাধ্যমে CO3+ উৎপন্ন হয়ে যাচ্ছে ডিরেক্ট ট্রান্সফার অফ ইলেকট্রনের মাধ্যমে। সরি, এখানে অফই হবে, ডিরেক্ট ট্রান্সফার অফ ইলেকট্রনের মাধ্যমে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, কোবাল্ট 2+ অক্সিডেশনের মাধ্যমে কোবাল্ট 3+-এ পরিণত হচ্ছে। এখান থেকে ইলেকট্রনটা শেষে জাম্প করছে, আর এখান থেকে এটা এখানে জাম্প করছে। চলো পরেরটা দেখে নিই। এখানে দেখো Cu2+, ইট ইউজড D9 অরবিটাল, স্কয়ার প্ল্যানার, DsP2 হাইব্রিডাইজড। ঠিক আছে, এবার Cu2+ এর ক্ষেত্রে 9, সো এখানে ডাবল, এখানে পেয়ার, এখানে পেয়ার, এখানে পেয়ার, এখানে পেয়ার, এখানে সিঙ্গেল। এবার এখান থেকে কি হচ্ছে, এটা জাম্প করছে 4dতে, এবং পরেরটাতে এখানে 4 পেয়ার, আর এখানে একটা। ভিবিটি থিওরি অনুযায়ী এটাও পসিবল, মানে কপারের ক্ষেত্রেও কিন্তু ভিবিটি থিওরি অনুযায়ী এটা পসিবল। বাট এক্সপেরিমেন্টালি, কিন্তু যদি আমরা এক্সপেরিমেন্ট করি, তো Cu2+ does not change in Cu3+ by direct electron transfer. এক্সপেরিমেন্টালি দেখা যায় যে Cu2+ কখনোই ডিরেক্ট ইলেকট্রন ট্রান্সফারের মাধ্যমে Cu3+-এ পরিণত হয় না, এটা সম্ভবই নয়। Cu2+ কোনোদিনও ডিরেক্ট ইলেকট্রন ট্রান্সফার করে Cu3+-এ পরিণত হয় না। সো দিস ইজ আ ড্রব্যাক অফ ভিবিটি থিওরি। তাই এটাও হলো একটা ভ্যালেন্স বন্ড থিওরির সীমাবদ্ধতা বা ড্রব্যাক বা লিমিটেশন। ঠিক আছে, আজ এতটাই।